সোনালি বিকেল গড়িয়ে যখন নিয়ন মাখা সন্ধে, তখন আবার অপেক্ষা শুরু হয় আর এক ঝলমলে বেলার। আচ্ছা, সব বেলা শেষে কি একটা বেলা শুরুর আগাম আভাস পাওয়া যায়, নাকি সব শেষেও দেখা মেলে না রূপলি আলোর রেখার? আকাশের রং বদল বুঝি প্রকৃতির মায়ায়? কিন্তু ঠিক কোন বেলায় আমাদের খুব সাধারণ গল্পগুলো রঙিন, কতগুলো অন্ধকার রাস্তা পেরিয়ে তোমার আমার দেখা হবে অবাধ্য আলোর মিছিলে। বেশ কিছু মানুষের অগোছালো শেষ বেলার গল্প দিয়ে সাজানো নতুন এক বেলা শুরুর আশ্বাস। আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প, সৌরিমা ঘোষের কলমে বেলা শুরু। আজও ইউনিভার্সিটি লাইব্রেরির ইংরেজি বিভাগের সেই একই জায়গাতে মীরাকে বসে থাকতে দেখল শতদ্রু। বসার ভঙ্গিটা যেন ধ্যানমগ্ন কোনো যোগিনীর মতো, যিনি তার চোখ দুটোকে নিচের দিকে নামিয়ে এক মনে তার কোনো আরাধ্যা দেবতাকে পুজো করছেন। তার রেশমের মতো অবাধ্য কালো চুলগুলো বারবার মুখে এসে পড়ছে, আর মীরা অতি যত্নে সেগুলিকে কানের পাশে রেখে আসছে। দরজার বাইরে দাঁড়িয়ে ছটফট করে ওঠে শতদ্রু। ভীষণ ইচ্ছে করছে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে মীরাকে, আর ফর্সা দুটো গালে নিজের সবল দুখানা হাত রেখে বলে, মীরা, আমি তোকে খুব ভালোবাসি। তুই সারা জীবনের জন্য আমার হবি। কিন্তু মীরার ব্যক্তিত্ব এবং ইউনিভার্সিটির প্রায় সকল ছেলেকেই তার সুনিপুণ কৌশলে এড়িয়ে যাওয়ার কথা মনে পড়তেই নিজেকে সামলে না এসে, না না, এই মেয়ের চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই তার। হয়তো দেখা যাবে যেটুকু কথা হতো সেটাও তার হচ্ছে না। তৃষ্ণার্ত ব্যাকুল চোখে লাইব্রেরির এক কোণে বসে থাকা মীরার দিকে কতক্ষণ তাকিয়েছিল সে তার খেয়ালই ছিল না। আচমকা পিঠে সজোরে একটা চাপড় পড়তে হুঁশ ফিরে আসে তার। নিজেকে একটু সামলে নিয়ে পিছন ঘুরে তাকায় সে। অরিত্র, হ্যাঁ, এরকম বিয়াক্কালে ছেলে ইংলিশ ডিপার্টমেন্টে এই একটাই আছে। পিঠটা তখনও জ্বলছে শতদ্রুর। একটু বিরক্ত হই সে বলে, কবে ভদ্র হবি তুই? আমরা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছি, এখানে এসব করিস না। ভেতরে অনেকে পড়াশোনা করছে। অরিত্র অবশ্য এসবে বিশেষ পাত্তা দিল না। দুষ্টু দুটো চোখের একদিকে ভ্রু সামান্য নাচি একটু ফিসফিস করে সে বলল, আহা, আরে তোকে তো অনেকক্ষণ থেকেই ডাকছি, কিন্তু তুই তো সাড়া দিচ্ছিলি না। তারপর তোর পেছনে এসে দাঁড়ালাম, বুঝলাম আমাদের এই কলির কেষ্ট নতুন এক আখ্যান রচনা করছেন দরজার বাইরে দাঁড়িয়ে। সেই যুগে মীরা শ্রীকৃষ্ণের জন্য পাগল হয়েছিলেন, আর এই যুগে তুই পাগল হয়েছিস মীরার জন্য। মারধর না করলে কি তোর এই ধ্যান ভাঙতো বল? অন্য সময় হলে অবশ্যই ভীষণ রকম অপ্রস্তুত হয়ে পড়তো শতদ্রু, কিন্তু আজ যেন সে মরিয়া হয়ে উঠেছে। অরিত্রর হাত ধরে তাকে দরজা থেকে কিছুটা দূরে সরিয়ে আনলো সে। তারপর আকুল কণ্ঠে বলে উঠল, আর কি করিস না ভাই, আমি সত্যি মেয়েটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তুই তো জানিস ও কেমন, তাই কিছু বলার সাহস পাচ্ছি না। যদি যোগাযোগ বন্ধ করে দেয় আমি তো পাগলই হয়ে যাব। কি করা যায় বল না প্লিজ। যেন ভীষণ গভীর কোনো চিন্তা করছে এমন ভাবে অরিত্র কপালে নিজের হাতটা বুলিয়ে বলল, শোন ভাই, একটা বছর ধরে এভাবে নিজের ফিলিংস নিয়ে নিজের মধ্যে পুষে রাখার কোনো মানেই হয় না। এটাই আমাদের শেষ বছর। এরপর কে কোথায় চলে যাবে কেউ জানি না। অনেক মেয়েকে বাড়ি থেকে ধরে বিয়েই দিয়ে দেবে। তাই সময় থাকতে তুই ওকে তোর মনের কথাটা বলে দে, তারপর যা হবে দেখা যাবে। ও যদি তোকে রিজেক্ট করে দেয়, তবুও তো জানবে যে দুনিয়ায় বাবা মা পরিবারের বাইরে কেউ ওকে এইভাবে এতটা পাগলের মতো ভালোবেসেছিল। শেষ কথাগুলো বলার সময় শতদ্রু খেয়াল করল অরিত্রর গলাটা কেমন যেন কেঁপে উঠল। অরিত্রর কাঁধে একটা হাত রাখে শতদ্রু, তারপর গাঢ় কণ্ঠে বলে, তুই টিয়াকে এখনো ভুলতে পারিসনি তাই না?
এভাবে আর কতদিন বল? ওকে ভোলার চেষ্টা কর এবার। ধুর শালা, তোরা তো বলেই খালাস। প্রেমিকা কোনো কারণ দেখিয়ে ব্রেকআপ করে নিলে তাকে ভোলা যায়, চিট করে অন্য কাউকে বিয়ে করে নিলে তাকে ভোলা যায়, কিন্তু যে নিষ্পাপ মেয়েটা আমার চোখের সামনে ট্রাকের নিচে পিষে গিয়েছিল, তাকে ভুলবো কি করে আমি? বিশেষ করে এমন একটা দিনে, যেদিন ওকে নিয়ে বেরিয়েছিলাম আমার মনের কথা ওকে বলবো বলে। উফ, ও সবসময় বলতো জানিস, ওর মামা মামি নাকি খুব অত্যাচার করে ওর উপরে। এই দুনিয়ায় কেউ নাকি ওকে ভালোবাসে না। মেয়েদের সিক্স সেন্স অনেক বেশি হয় রে। ও বুঝতো যে আমি ওকে ভালোবাসি, তাই হয়তো আমার মুখ থেকে কথাটা শোনার আকাঙ্ক্ষা ছিল ওর বড্ড। আমি শালা এতটাই অপদার্থ যে ওকে এতটুকু বলতে পারিনি যে টিয়া, এই দুনিয়ায় আমি যতদিন বেঁচে আছি তোমায় কেউ ভালোবেসে না, এই কথাটা বলবে না। আর কিছু বলতে পারে না অরিত্র। চাপা কান্না তার গলার কাছে দলা পাকিয়ে তার কণ্ঠ যেন রোধ করে দিল কিছুক্ষণের জন্যে। কয়েক সেকেন্ড পর অতি কষ্টে একটু হেসে শতদ্রুর দিকে তাকিয়ে ভীষণ নরম কণ্ঠে বলে উঠল, আমি চাই না আমার মতো পৃথিবীর অন্য কোনো ছেলে এতটা অসহনীয় যন্ত্রণা পাক। আমি চাই না পৃথিবীর কোনো মেয়ে ভালোবাসাহীন জীবন কাটাক। আমি চাই পৃথিবীর প্রতিটা মানুষ তার ভালোবাসার মানুষের হাত দুটো ধরার সৌভাগ্য অর্জন করুক, চোখে চোখ রেখে কাটিয়ে দিক অনন্তকাল। এদের সবার মাঝেই আমার আর টিয়ার ভালোবাসা বেঁচে থাকবে রে। এই আমি একটু বেশি বলছি তাই না? এবার যা, দেরি করিস না। আমার মতো ভুল তোকে আমি করতে দেব না। তুই মীরাকে ছুটির পর বা কাল বিকেলে কোথাও একটা দেখা করতে বল। তারপর মনে যতটুকু ভালোবাসা জমিয়েছিস সবটুকু বলবি ওকে, বুঝলি হতভাগা? এখন তাহলে কি করব আমি? উফ, এ তো আচ্ছা জ্বালাতন। প্রেমে পড়ে তোর বুদ্ধি শুদ্ধি কি সব ঘাস কাটতে চলে গেল নাকি? আরে মীরাকে গিয়ে বল যে বিকেলে গঙ্গার ঘাটে দেখা করবি ওর সাথে, কিছু কথা বলার আছে। যদিও আসবো বলে তাহলে জানবি কেল্লা ফতে, আর না এলে হঠাৎ কথার খেয়েই যেন হারিয়ে ফেলে অরিত্র। শতদ্রু বলে, কি রে, চুপ করে গেলি কেন? চোখের ইশারায় শতদ্রুকে পিছন দিকে তাকাতে বলে অরিত্র। তারপর আর কোনো দিকে না তাকিয়ে উল্টো দিকে হাঁটা দেয় সে। হতভম্ব শতদ্রু কিছুই না বুঝে পেছন দিকে ঘুরে তাকায়, আর তারপরই তার মনে হয় তার বুকে কে যেন হাতুড়ি পিটছে। গলাটা আচমকায় শুকিয়ে এসেছে বাজে রকম ভাবে। পেছনে মীরা দাঁড়িয়ে, তার বুকের কাছে ধরা ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতার সংকলন। নিজেকে দ্রুত সামলে নেয় শতদ্রু, তারপর একটু হেসে বলে, কিছু বলবি? হ্যাঁ, আসলে এই বইটা তোকে দিতে এলাম। লাইব্রেরিতে তো এক কপি ছিল, শুনলাম তুই দুদিন ধরে খোঁজ করে গেছিস বইটার। ভেরি সরি রে, আসলে বইটা আমার কাছে ছিল। এই নে। শতদ্রুর হাতে বইটা ধরিয়ে আর কোনো কথা না বলে ক্লাসরুমের দিকে হাঁটা লাগায় মীরা। হাফ ছেড়ে বাঁচল যেন শতদ্রু। যাক, মেয়েটা মনে হয় শুনতে পাইনি কিছু। ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে অভ্যাস মতো এসিটা চালিয়ে কাঁধের ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল শতদ্রু। আলো জ্বালাতে আজ আর ইচ্ছে করল না। এই আলো আধারী ঘরটাই বেশ লাগছে যেন। মনের অলিন্দের প্রতিটা কোনায় তখন কালবৈশাখীর তাণ্ডব চলছে তার। আজও কিছু বলা হলো না মীরাকে। অরিত্র তো ঠিকই বলেছে, সত্যি তো, আর মাত্র কটা দিন পর সকলের চলার পথ আলাদা হয়ে যাবে। আচ্ছা, মীরার পরিবার যদি সত্যি ওর বিয়ে দিয়ে দেয় তখন কি হবে? নিজেকে বড্ড অসহায় লাগছে আজ শতদ্রুর। মাথার বালিশটা টেনে নিয়ে সেটাকেই জড়িয়ে ধরে মুখ গুজে চুপ করে শুয়ে রইল সে। এই, তোকে কতবার বলেছি, হ্যাঁ, বাইরে থেকে ঘেমে নিয়ে এসে এসি চালিয়ে শুবি না।
কেন বাবা, ফ্যানটা চালাতে পারিস তো? ছেলের জন্য এক গ্লাস শরবত হাতে নিয়ে ঘরে ঢুকলেন মল্লিকা দেবী। গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে সেটা অফ করে ফ্যানটা চালালেন তিনি। অন্যদিন হলে শতদ্রুও তেড়ে যেত মায়ের দিকে, কিন্তু আজ সে বিশেষ সারা শব্দ করল না। ক্লান্ত গলায় শুধু বলল, মা, একটু কাছে বসবে? ভালো লাগছে না মনটা। মল্লিকা দেবী ঘুরে তাকালেন ছেলের দিকে। সত্যি তো, আজ ছেলেটা এমন নেতিয়ে পড়ে আছে কেন? তাড়াতাড়ি এগিয়ে বিছানায় এসে বসলেন তিনি। তারপর ছেলের মাথাটা নিজের কোলের কাছে টেনে নিলেন। পরন্ত বিকেলের আধো আধো আলোয় ঘরটা কেমন যেন মায়াবী হয়ে আছে। এই আলোয় ছেলের মুখটাও ভালো করে দেখতে পাচ্ছেন না তিনি। পরম মমতায় শতদ্রুর সারা মুখে আদর করে হাত বোলাতে লাগলেন তিনি। কি হয়েছে বাবু, আমায় তো বল, মন ভালো নেই কেন? শতদ্রু কোনো জবাব দেয় না, শুধু মায়ের কোলের আরো কিছুটা গভীরে নিজের মাথাটা লুকিয়ে ফেলে। মল্লিকা দেবী বলেন, ও আচ্ছা, বুঝতে পেরেছি। মীরার ব্যাপারটা নিয়ে চিন্তা করছিস, তাই তো? শতদ্রু চমকে উঠে তাকালো মায়ের দিকে। মল্লিকা দেবী ভালো করে কিছু না দেখেও যেন বুঝলেন তার ছেলের চোখ দুটিতে জল চিকচিক করছে। তার চোখে লেগে থাকা প্রশ্নটা যেন পড়তে পারলেন তিনি। ওরে, আমি তোর মা হই, তোর মনের খবর তোর থেকেও বেশি আমি রাখি, বুঝলি? আমি জানি মীরাকে তুই তোর বন্ধুর থেকেও অনেক বেশি কিছু ভাবিস। সাহস করে মেয়েটাকে বলেই দেখ না একবার। তোর তো কোনো খারাপ অভিসন্ধি নেই, তাই না? ঈশ্বর চাইলে সব ঠিক হয়ে যাবে, দেখিস। এখন ওঠ তো, ওঠ ওঠ ওঠ, জলদি ওঠ। দুপুরে তো ছোট দাদু এসেছেন, এসে থেকে তোর খোঁজ করছেন যে আমার দাদু ভাই কখন আসবে, আর এদিকে তোর কোনো পাত্তাই নেই। ফ্রেশ হয়ে একবার দেখা করে আসিস মনে করে। শতদ্রুর নিজের দাদু দিদা মারা গেছেন, বহুকাল হয়ে গেছে। এখন মামার বাড়ি বলতে তার কাছে শুধুই ছোট দাদু। তাই তিনি এসেছেন শুনেই বিছানায় লাফিয়ে উঠে বসল শতদ্রু। দু হাতের তালু দিয়ে নিজের মুখ চোখ ভালো করে মুছে নিয়ে তাড়াতাড়ি বেড সুইচ টিপে আলো জ্বালালো সে। তারপর মুখমণ্ডলে এক রাশ আলো ছড়িয়ে সে বলল, দাদু ভাই এসেছে? আরে আমায় তো একটা ফোন করতে পারতে, আমি চলে আসতাম। দাঁড়াও দাঁড়াও, খুনি ফ্রেশ হয়ে আসছি, একটু দেখা করে আসি আগে, তারপর তুমি খেতে দিও, ঠিক আছে মা? আরে লাফালাফি করার কি আছে? লাদু ভাই তো আছেনই, বললেন তো 1 সপ্তাহ থাকবেন। আর আজ নেহাত তোর মন খারাপ আছে বলে ছেড়ে দিলাম, না হলে হাত পা না ধুয়ে বিছানায় ওঠার জন্য মজা দেখাতাম তোর আজকে। যা, এবার হাত পা ধুয়ে নে। মাকে শক্ত করে জড়িয়ে ধরল শতদ্রু। তারপর তার গালে সশব্দে একটা চুমু খেয়ে বলল, আমার জন্য চাউমিন করেছো তো? হ্যাঁ হুজুর, এবার আপনি সময় করে খেয়ে শুধু একটু উদ্ধার করুন আমায়। আধ ঘন্টা পর দোতলায় একটি ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকল শতদ্রু। মৃদু স্বরে ডাকল, দাদু ভাই। অ্যাটাচ বাথরুম থেকে ভারী একটি কণ্ঠে উত্তর এলো, একটু বসো দাদু ভাই, আসছি আমি। মিনিট 2 পর বাথরুম থেকে বেরিয়ে এলেন 65 বছরের বৃদ্ধ রিটায়ার্ড জেলার সাহেব অরুণেন্দ্র সেন। এই বয়সে এসেও ভদ্রলোকের গলার জোর বা গায়ের রং কোনোটাই ফিকে হয়ে আসেনি। শতদ্রুর পাশে বসে কিছুক্ষণ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে অতি আনন্দের সঙ্গে জড়িয়ে ধরলেন তাকে। কিছুক্ষণ পর শতদ্রুকে আলিঙ্গন মুক্ত করে তিনি বললেন, তারপরে ইয়াং ম্যান, কেমন আছো বলো? পড়াশোনা সব ঠিকঠাক চলছে তো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মনি বলল আজ নাকি তোমার ক্লাস কম থাকে, তুমি তাড়াতাড়ি ফেরো। হ্যাঁ দাদু ভাই, ক্লাস কমই ছিল, আমি ওই একটু। ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে, এই তো বয়স। খেয়েছো কিছু? শতদ্রু মাথা নেড়ে না বলতে তিনি যেন ব্যস্ত হয়ে উঠলেন। সে কি, খাওনি কেন? যাও যাও, খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে দাও, তারপর না হয় সন্ধ্যায় বসে জমিয়ে আড্ডা দেব দুজনে। শতদ্রু যেন মনে মনে এটাই চাইছিল,
তাড়াতাড়ি সে বলে উঠল, আমিও সেটাই ভাবছিলাম। আর শোনো, আমায় কিন্তু গল্প বলতে হবে সন্ধ্যাবেলায়। এমন কোনো ঘটনা যেটা তোমার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়ে গেছে, বলবে তো? আচ্ছা বেশ, তাই হবে। এবারে যাও তো, তুমি খেয়ে নিয়ে বিশ্রাম করো। সন্ধেবেলা যখন তোমার সময় হবে চলে এসো এই ঘরে। আনন্দের সঙ্গে মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে এলো শতদ্রু। বৃদ্ধ খেয়াল করলেন ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় শতদ্রু নিজের ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে। সন্ধ্যা একটা ট্রেতে করে অতি সাবধানে 2 কাপ চাও কিছু ভাজাভুজি নিয়ে দাদুর ঘরে ঢুকলো শতদ্রু। অরুণেন্দ্রবাবু তখন বিছানায় আধশোয়া হয়ে বসে একটি বই পড়ছিলেন। খাবার নিয়ে শতদ্রুকে ঘরে ঢুকতে দেখে তড়িঘড়ি তিনি বইটা রেখে শতদ্রুকে সাহায্য করার জন্য উঠে এলেন। আর চোখে শতদ্রু বইটার নাম খেয়াল করল, শ্রী পঞ্চানন ঘোষালের অপরাধ বিজ্ঞান 4র্থ খণ্ড। এদিকে বৃদ্ধ বেজায় ব্যস্ত হয়ে উঠেছেন। আরে তুমি এসব নিয়ে আবার দোতলায় উঠতে গেলে কেন? আমায় ডাকলেই তো আমি নিচে গিয়ে খেয়ে আসতাম। আমার হাতে দাও দেখি ট্রেটা। আরে তুমি ফেলে দেবে যে। শতদ্রু অবশ্য ততক্ষণে নিরাপদেই ট্রেটা রেখেছে টেবিলে। তারপর বলল, দাদু ভাই, আমি কি ফোনটা ফেলে গেছি ঘরে? অরুণেন্দ্রবাবু টেবিল থেকে ফোনটা তুলে নাতির হাতে দিলেন। মুচকি হেসে বললেন, এইটাও তোমার প্রাণ ভোমরা। তা ঘুম হয়েছিল তো ফোন ছাড়া? একটু যেন লজ্জা পেল শতদ্রু, তাই প্রসঙ্গ ঘোরানোর জন্য সে তাড়াতাড়ি বলে, আচ্ছা, তুমি তো বলেছিলে যে তোমার কোনো এক্সপিরিয়েন্স শোনাবে, তাই আমি মাকে বলে চা আর জলখাবারগুলো একবারেই নিয়ে আসলাম, একবারে খেতে খেতে গল্প শুনবো বলে। এবার তুমি বলো তো, ভেবে রেখেছো কোন ঘটনাটা আমায় বলবে? বৃদ্ধ জেলের ততক্ষণে আবার বালিশে হেলান দিয়েছেন। প্লেট থেকে একটা পকোড়া তুলে আরাম করে তাতে একটি কামড় বসিয়ে বললেন, ভেবেছি দাদু ভাই, একটা ঘটনা আমার মতো কঠিন মানুষের মনকেও যেন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। এই কাহিনীর প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ হুবহু মনে আছে আমার। আজও এই ঘটনা বললে আমার চোখ ভিজে ওঠে। দাদু ভাই, কি হয়েছিল? তুমি তো জানোই আমি এক সময় জেলার ছিলাম। ভারী বিদঘুটে কাজ, জানো তো। যত সব ভয়ঙ্কর নিষ্ঠুর অপরাধীদের সারা দিন সারা রাত চোখের সামনে দেখতে দেখতে নিজের চাকরির প্রতি যেন বিশ্রদ্ধ হয়ে উঠেছিলাম। ঠিক এই পরিস্থিতিতে আমাদের জেলে আসে এই তোমারই বয়সী, মানে ধরো বছর 21-22-এর একটি ছেলে, নাম নির্মল। তার কেসটা স্টাডি করে দেখলাম বয়স কম হলে কি হবে, ভয়ানক এক অপরাধের সাজা স্বরূপ কলকাতা হাইকোর্ট তাকে ফাঁসির সাজা শুনিয়েছিল। আর তার পক্ষে উকিল এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। যতদিন না সুপ্রিম কোর্ট কোনো রায় দেয় ততদিন পর্যন্ত নির্মল এই জেলেই বন্দি থাকবে। শুনতে চাও দাদু ভাই, সেই ছেলেটি কি এমন অপরাধ করেছিল? প্রত্যুত্তরে শতদ্রু শুধু উপর নিচে সম্মতিসূচক মাথা নাড়ল। খুন করেছিল। একই পরিবারের 4-4টে মানুষকে এক রাতের মধ্যে খুন করেছিল। অথচ না ও সেই পরিবারকে চেনে, না সেই পরিবারের সঙ্গে ওর কোনো শত্রুতা ছিল। ভয়ানক এক সাইকো খুনি হিসাবে হাইকোর্ট তাকে ফাঁসির সাজা শুনিয়েছিল। নির্মল কি সত্যি সাইকো ছিল, নাকি নাকি সত্যি ওই পরিবারের সঙ্গে ওর কোনো শত্রুতা ছিল? না না দাদু ভাই, নির্মল সাইকো ছিল না। বরং তার মতন এত শান্ত ভদ্র কয়েদি আমি আর দুটো দেখিনি।
দিন কয়েক যেতেই আমি নিজে গিয়েই কথা বলি ছেলেটার সঙ্গে। ভয়ঙ্কর সাইকো খুনির তকমা জোটায় ছেলেটাকে সম্পূর্ণ আলাদা একটি সেল দেওয়া হয়েছিল। কারা কর্তৃপক্ষ আশঙ্কা করেছিল সবার মাঝে থাকলে আবার হয়তো খুনোখুনি করে বসবে ও। ওর সঙ্গে আলাপ করে জানতে পারি বৃদ্ধ মা ছাড়া পরিবারে আর কেউ নেই ওর। নির্মলও তোমার মতোই ইংরেজিতে অনার্স নিয়ে পড়তো। বিড় করে বলতো নিজের প্রফেসর হওয়ার স্বপ্নের কথা। আস্তে আস্তে এই বিশাল জেলের অন্ধকারে আমি হয়ে উঠি ওর একমাত্র বন্ধু। দিনের মধ্যে একটি নির্দিষ্ট সময়ে নির্মল রোজ অপেক্ষা করত আমার জন্য। জানো, ছেলেটা রোজ বলতো এরা এত দেরি করছে কেন? আমায় কোর্ট তো ফাঁসির সাজা শুনিয়েই দিয়েছে, তারপরও আমায় ফাঁসি দিচ্ছে না কেন? আমি অবাক হয়ে যেতাম ছেলেটার কথা শুনে। মনে মনে ভাবতাম ছেলেটা কি সত্যিই পাগল। এইভাবে দিন 15 কেটে যায়। নির্মল প্রথম আমাকে সৃজার কথা বলে। সৃজা ছিল ওর প্রেমিকা। সেই ক্লাস 12 থেকে দুজনের একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল, কিন্তু গ্র্যাজুয়েশন পাশ করার কিছুদিনের মধ্যেই সৃজার মাতাল বাবা জোর করে এক লোকাল নেতার অশিক্ষিত ভাইয়ের সঙ্গে সৃজার বিয়ে দিয়ে দেন। বেকার অসহায় নির্মল দিনের পর দিন শুধু চোখের জল ফেলেছিল। একটু চা খাই দাদু ভাই, গলাটা বড্ড শুকিয়ে গেছে। তুমিও খাও, খেতে খেতে গল্প শোনো। সবই ঠিক ছিল জানো তো। সৃজার বিয়ের পর নির্মল তার সঙ্গে সব রকম যোগাযোগ নিজে থেকেই বিচ্ছিন্ন করে দেয়। মনকে এই বলে সান্ত্বনা দেয় যে বড়লোক বাড়ির বউ হয়ে নিশ্চয়ই সুখে আছে মেয়েটা। আবার নিজের পড়াশোনায় মন দেয় সে। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েও যায়। নির্মল যখন ফাইনাল ইয়ারের ছাত্র তখন এক ভয়ানক ঘটনা ঘটেছিল আসলে। সৃজার বিয়ের পর বছর দেড়েক কেটে গিয়েছে। তা হঠাৎ একদিন রাতে নির্মলের ফোনের স্ক্রিনে একটা নাম্বার ভেসে উঠল। নাম্বার দেখেই বুকটা সেদিন কেঁপে উঠেছিল নির্মলের। নাম্বারটা সেভ ছিল না বটে, কিন্তু সৃজার নম্বর নির্মলের মুখস্থ। সৃজা তাকে ফোন করছে কেন? ধরবে না ভেবে ফোনটা উল্টো করে রেখে দিয়েছিল নির্মল। কিন্তু 5 বারের বার নিজেকে আর ধরে রাখতে পারল না সে। ফোনটা কানে দিয়ে হ্যালো বলতেই ওপার থেকে যে কণ্ঠস্বরটা ভেসে আসে, সেই কণ্ঠ শুনে নির্মলের আনন্দ তো হলোই না, বরং ভীষণ চিন্তিত হয়ে উঠল সে। সৃজা ফোনের ওপারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে নির্মল জিজ্ঞাসা করে, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? আর এতদিন পর? আমি আর কাকে এসব বলবো? কিছু বুঝতে না পেরে লজ্জার মাথা খেয়ে তোমাকে ফোন করলাম। আমায় এখান থেকে নিয়ে চলো নির্মল, না হলে এরা আমায় মেরে ফেলবে। বিয়ের পর থেকেই স্বামীর বাইরে একাধিক নারী সঙ্গ, ভাষণের দুর্নীতি, শ্বশুর শাশুড়ি বড় জায়ের অত্যাচার মেনে নিতে নিতে আমি ক্লান্ত। কোথায় কোথায় আমায় খোঁটা দেয়, ভিখারি বাড়ির মেয়ে বলে। যেসব কথা আমি জানি সেসব কথা বাইরে জানাজানি হলে এদের এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা মিথ্যে ভাবমূর্তি তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
এ কথা এরা জানে। তাই আমি যেদিন প্রথম প্রতিবাদ করি, আমি সেদিন থেকে ঘরে আটকে রেখে দিয়েছি। কোন রকমে লুকিয়ে তোমায় ফোন জোগাড় করে কথা বলছি। জানি না কি পাপ করেছিলাম যে ঈশ্বর আমায় এত শাস্তি দিচ্ছে। যাকে ভালোবাসলাম তাকে তো পেলাম না, আর যাকে পেলাম তাকে মানুষ ভাবতেও দ্বিধা হচ্ছে আমার। এরা যে শুরু করেছে, আমিও তো খুব বেশি দিন আর বেঁচে থাকবো না। তবু শেষ সময় তোমার গলাটা শুনতে ইচ্ছে হলো। তুমি ভালো আছো তো? ফোনের ওপারে নির্মলের গাল দিয়ে ততক্ষণে গড়িয়ে পড়েছে নোনা জলের ধারা। তবুও নিজেকে কঠিন রেখেই সে বলে, হ্যাঁ, ভালো আছি। তোমার এই অবস্থায় নিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয় সৃজা। মা এমনিতেই অসুস্থ। এখন কোনো রকম ঝামেলা হলে মাকে বাঁচাতে পারবো না। আর আশা করছি ঠিক হয়ে যাবে সব। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। ফোনের ওপারের মানুষটি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর আবার তার গলা শুনতে পেল নির্মল। ঠিকই তো। না না, আমি কেমন স্বার্থপরের মতো আবদার করছি তোমার কাছে। ভগবান তোমাকে আমাকে এই জন্মে একসঙ্গে যে মেলাবেন না, এটা আমার আগেই বোঝা উচিত ছিল। শুধু একটা কথা দাও, আমি মরে গেলে যদি তুমি খবর পাও, তাহলে একটুবার আমায় দেখতে আসবে। কি গো, আসবে তো? এসব বলো না। তুমি গুণী মেয়ে, নিজের গুণ দিয়ে স্বামীর মন জয় করতে ঠিক পারবে তুমি। হ্যাঁ, সেই ঠিক বলেছ। চেষ্টা করি তাহলে। রাখলাম, ভালো থেকো তুমি। এরপর নির্মলের দিক থেকে কোনো উত্তর প্রত্যাশা না করেই ফোনটা কেটে দেয় সৃজা। সেটাই ছিল নির্মল আর সৃজার শেষ কথা বলা। রুদ্ধশ্বাসে শতদ্রু জিজ্ঞাসা করে, কেন শেষ কথা বলা কেন? মানে কি হয়েছিল এরপর? বৃদ্ধ জেলারের চোখ দিয়ে এক ফোঁটা জল তার গালের মসৃণ পথ ধরে অবাধে নিচের দিকে গড়িয়ে এলো। ভাবুক দুটি চোখ মেলে শতদ্রুর দিকে তাকিয়ে ফের তিনি বলতে শুরু করলেন, এই পর্যন্ত শুনে তুমি হয়তো নির্মলকে স্বার্থপর বা কাপুরুষ ভাবছ, কিন্তু তা নয় দাদু ভাই। সৃজাকে প্রচন্ড ভালোবাসত নির্মল, আর সৃজার মুখে এসব পারিবারিক অশান্তির কথা শুনে সে ভেবেছিল সব পরিবারেই তো এমনটা হয়ে থাকে, সময় হলে সব ঠিক হয়ে যাবে। সৃজা এখন একটা নিরাপদ সুখী জীবন কাটাচ্ছে। পড়ুয়া বেকার ছেলেটা কিসের ভরসায় অন্যের বউকে নিজের কাছে এনে রাখবে বলো তো? ছেলেটার বিচার বোধ আর সততা দেখে সেদিন আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, জানো তো দাদু ভাই। কিন্তু নির্মল ভুল বুঝেছিল সেদিন। সৃজার সংসারে যে অশান্তির আগুন লেগেছে, সে আগুন যে একদিন দাবানল হয়ে সৃজাকে গ্রাস করে নেবে, এই চিন্তা নির্মলের মাথাতেও আসেনি। সৃজা ফোন করার দিন দশেকের মধ্যেই পুরনো বন্ধুদের মারফত সেই অপ্রত্যাশিত খবরটা পায় নির্মল। শ্বশুর বাড়িতে রান্না করতে গিয়ে অসাবধানতাবশত শাড়িতে আগুন লেগে বীভৎসভাবে পুড়ে মৃত্যু হয়েছে সৃজার। খবরটা শুনে স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল নির্মল। তারপর মাথা ঘুরে পড়ে গিয়েছিল রাস্তার ওপরেই। এরপর থেকেই একটু একটু করে বদলে যেতে থাকে শান্ত ছেলেটা। তার বারবার মনে হতো তার জন্যই এই অনর্থ ঘটেছে। সেদিন সৃজার কথা শুনে তাকে নিজের কাছে এনে রাখলে এই সর্বনাশটা হতো না।
ধীরে ধীরে তার এই অসহায়তা প্রবল বিধ্বংসী রাগে পরিণত হয়। সে ঠিক করে সৃজার হত্যাকারীদের সে শাস্তি দেবে। আর কেউ না জানুক, সে জানে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং সুপরিকল্পিত একটা খুন। কেউ যদি সন্দেহ করেও থাকে, তবে সৃজার ওই ক্ষমতাশালী ভাসুরের আঙুলের ইশারায় সকলের মুখ বন্ধ হয়ে গেছে মুহূর্তেই। এরপরেই তো খবরটা নাকি সমস্ত সংবাদপত্রের হেডলাইন হয়ে গিয়েছিল কয়েকদিন পরই। শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ নেতা মৃন্ময় রায়ের পরিবারের নরকীয় হত্যাকাণ্ড, ছুরি দিয়ে নৃশংসভাবে পুরো পরিবারকে কুপিয়ে খুন করা হয়েছিল সেদিন। কেউ কোনো প্রতিরোধের সুযোগই পায়নি। তবে দলীয় কাজের বাইরে থাকার জন্য বেঁচে গিয়েছিলেন মৃন্ময় বাবু। নির্মল অবশ্য এই হত্যাকাণ্ডের পর গা ঢাকা দেওয়ার চেষ্টাও করেনি, নিজেই আত্মসমর্পণ করেছিল পুলিশের কাছে। শুধু তার এটাই আক্ষেপ ছিল যে তার প্রেমিকার হত্যাকারীদের মধ্যে একজন বেঁচে গিয়েছে কপাল জোড়ে। ও যে কেন বারবার নিজের ফাঁসি চাইতো সেটাও বুঝছিলাম পরে। আসলে এই পৃথিবীটা অর্থহীন হয়ে পড়েছিল ওর কাছে, তাই মৃত্যুর অপেক্ষা করত নির্বল। এই পর্যন্ত বলে শতদ্রুর দিকে তাকালেন বৃদ্ধ। তারপর শতদ্রুর কাঁধে একটা হাত রেখে বললেন, আমি নির্মলকে কখনোই সমর্থন করি না দাদু ভাই। নির্মল চাইলে আইনের সাহায্যও নিতে পারত, এতে আর কিছু না হোক ওর জীবনটা বেঁচে যেত। মাত্র 23 বছর বয়সে ফাঁসি কাটে তো ঝুলতে হতো না তাকে। কিন্তু সে এসব না করে তার উকিলকে কোনো রকম সহযোগিতাই করেনি। এই পরিবারের সঙ্গে তার কিসের শত্রুতা, তাও এই আমি ছাড়া আর কোন এক অজানা কারণে কাউকে জানতেও দেয়নি। এই কাহিনী থেকে আরো একটা শিক্ষা নেওয়ার আছে দাদু ভাই। সময়, হ্যাঁ, সময়কে গুরুত্ব দেওয়া। সেদিন সৃজার কথাগুলো যদি একটু ভালো করে শুনতো নির্মল, তাহলে হয়তো এত সব কিছু হতো না। সে সময় সে যা সিদ্ধান্ত নিয়েছিল তা হয়তো মানুষ হিসেবে তাকে উন্নত করেছিল, কিন্তু তার বিবাহিত প্রেমিকা সহ তার নিজের জীবনটাও তছনছ করে দিয়েছিল। শতদ্রু তখনও একটা কথাও না বলে গুম হয়ে বসেছিল। মনে মনে হয়তো মীরার কথাই ভাবছিল সে। দাদুই আবার বলতে শুরু করলেন, মেয়েটা দেখছিলাম মেসেজ করেছিল তোমায়, বলছিল কাল গঙ্গার ঘাটে এসে দেখা করতে। না না, আমি তোমার ফোন ঘাটিনি দাদু ভাই, তুমি তো ফোন ফেলে গিয়েছিলে। সেই নোটিফিকেশনের শব্দেই ফোনটা হাতে নিয়ে দেখলাম। সময়কে গুরুত্ব দাও দাদু, মুহূর্তগুলোকে উপভোগ করো। আমরা কেউ কারোর জীবনে অপরিহার্য নই, এটা ঠিক। তবে কি জানো তো, তুমি যদি কোনো মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারো, তাকে একটা ভরসাযোগ্য হাত উপহার দিতে পারো, তার থেকে মূল্যবান কিছু হয় না। হ্যাপি এন্ডিং না হলেও, যোগাযোগ না থাকলেও, 10 বছর পরেও যখন মানুষটা তোমার নাম শুনবে, তখন তার তোমার সঙ্গে কাটানো সকল সুখকর স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তার মুখে ফুটে উঠবে স্নিগ্ধ একটা হাসি। এই হাসির কারণ হয়তো
আমরা সবাই হতে পারি না দাদু ভাই। আমি জানি না মেয়েটাকে, তবে আমি চাই তুমি যদি সত্যি তাকে ভালোবেসে থাকো, যত দিন পারো তাকে আগলে রাখো, বুকে জড়িয়ে রাখো। ব্যাস, এইটুকুই বলার আছে। শতদ্রু চমকে ওঠে দাদুর কথায়। সেটাও বুঝতে পারে ইউনিভার্সিটিতে তার এবং অরিত্রর কথা ঠিকই শুনতে পেয়েছে মীরা। অন্তত শেষের কথাগুলো তো বটেই। কিছুটা অপ্রস্তুত হয়েই মাথাটা নামিয়ে নেয়। তারপর একসময় মুখ তুলে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে, দাদু ভাই, নির্মলের এরপর কি হলো? কি আর হবে, বছর খানেকের মধ্যেই ফাঁসি হয়ে যায় ছেলেটার। তবে জানো তো, ছেলেটা কিন্তু কোনো আক্ষেপ নিয়ে মরেনি। নির্মল জীবিত থাকাকালীনই ওই মৃন্ময় রায়েরও মদ্যপ অবস্থায় ছুরিয়াঘাতে ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয়। তার খুনিকে অবশ্য আজও ধরা যায়নি। পুলিশ গোষ্ঠীদ্বন্দ্বের কেস মনে করে বিপক্ষ দলের কিছু গুন্ডাকে ধরে এনে 3rd ডিগ্রি দেওয়ার পরও কিছুই সুরাহা হয়নি। তারপর ধীরে ধীরে সেই কেস ধামাচাপা পড়ে যায়। শতদ্রু আচমকা ছিটকে সরে আসে অরুণেন্দ্রবাবুর কাছ থেকে। সন্দিগ্ধ দৃষ্টিতে একটু কাঁপা কাঁপা গলায় সে বলল, মৃন্ময় বাবুকে কে খুন করেছিল দাদু ভাই? আমার মনে হচ্ছে তুমি জানো তার নাম। চুপ করে থেকো না, বলো। বৃদ্ধের মুখে হালকা একটা হাসির রেখা ফুটে ওঠে। স্নেহ মাখানো কণ্ঠে তিনি বললেন, আমি কোনো অন্যায় করিনি দাদু ভাই। হ্যাঁ, আইনের চোখে হয়তো আমি অপরাধী, কিন্তু নিজের বিবেকের কাছে, নিজের মনুষ্যত্বের কাছে আমি জিতে গিয়েছি। ওই বাচ্চা ছেলেটার এমন ট্র্যাজেডি দেখে আমি ভিতরে ভিতরে কেমন যেন একটা হয়ে গিয়েছিলাম। ছেলেটা ছটপট করত সেলের ভিতরে, দেওয়ালে মাথা ঠুকত, আর গজরাতো এটা বলে যে 4টে নয়, সে 5টা খুন করতে চেয়েছিল। এই সৃজার খুনিদের মধ্যে একজন এখনো এই পৃথিবীর খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিচ্ছে। আমি যেদিন সকালে নির্মলকে মৃন্ময়ের মৃত্যুর খবর দিই, ছেলেটা দ্বিতীয় কোনো কথা না বলে আবার হাত দুটো জড়িয়ে ধরেছিল। তার কোটরে ঢুকে যাওয়া চোখ দুটোতে আনন্দের ঝিলিক খেলে গিয়েছিল। মৃত্যুপথযাত্রী একজন মানুষকে এইটুকু আনন্দ শুধু আমি উপহার দিতে চেয়েছিলাম। নির্মলের পর তুমি সেই দ্বিতীয় ব্যক্তি যে আজকে জানলে মৃন্ময়ের খুনির নাম। এই মৃন্ময় নামের লোকটার অসীম ক্ষমতা ছিল তখন। আইনের সাহায্যে তাকে ধরা যেত না কখনোই, বা ধরা গেলেও বড় কিছু শাস্তি দেওয়া যেত না তাকে। তোমার কি মনে হয় দাদু ভাই, আমি কি কোনো অন্যায় করেছি? সজল চোখে কিছুক্ষণ চুপ করে বসে রইল শতদ্রু। তারপর একসময় শক্ত করে জড়িয়ে ধরল আদরের দাদু ভাইকে। বৃদ্ধ বুঝতে পারলেন কাঁধের কাছে তার জামার অংশটা ক্রমশ সিক্ত হয়ে উঠেছে। ও দাদু ভাই, দাদু ভাই, কি হয়েছে বলো আমায়? কাঁদছো কেন এভাবে? শতদ্রু দাদুকে আলিঙ্গন মুক্ত করল অবশেষে। বৃদ্ধ তাকিয়ে দেখলেন তার নাতির জলে ভরা 2 চোখ লাল হয়ে আছে। হর্ষা গাল দুখানাও কেমন গোলাপি হয়ে উঠেছে। অপেক্ষা করতে লাগলেন তিনি জানেন শতদ্রু কিছু হয়তো ভাবছে। দাদু ভাই, জানো তো, আমি মীরাকে খুব ভালোবাসি। আজ থেকে 10 বছর পর নিজের জীবনটা যখন কল্পনা করি, সেখানে আমার জীবন সঙ্গী রূপে আমি মীরাকেই শুধু দেখতে পাই। ওকে বলা হয়নি আমার মনের কথা, তবে মীরা হয়তো আজ করে ফেলেছে সবটা। কিন্তু ও আমায় দেখা করতে বলেছে,
এটা ভেবেই আমার ভয় লাগছে। এবার ও যদি সব কথা শুনে আমায় রিজেক্ট করে দেয়, আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। দাদু ভাই, নিজের একটা হাত শতদ্রুর গালে রাখলেন অরুণেন্দ্রবাবু, তারপর বললেন, রিজেক্ট করে দেবে সে দিক না, কেন তোমার এইটুকু ক্ষমতা নেই যে ওকে বোঝাতে পারবে তুমি ঠিক কতটা ভালোবাসো ওকে? সত্যিকারের প্রেমিক পুরুষ এই স্বার্থপর পৃথিবীতে কজন আছে বলো তো? কিংবা এমনও তো হতে পারে মেয়েটিও তোমায় ভালোবাসে, কিন্তু হয়তো দ্বিধায় ভুগছে, তাই তোমার সঙ্গে দেখা করতে চায়। জানো দাদু ভাই, মেয়েদের ভালোবাসা হলো গাছের মতো। পুরুষ যত বেশি সেই গাছকে যত্ন করে আগলে রাখে, তত বেশি সেই ভালোবাসার গাছ ফুলে ফেঁপে ওঠে। এই গাছের নিচেই পুরুষ তার জীবনের সব থেকে দুর্যোগপূর্ণ দিনগুলো নিশ্চিন্ত হয়ে আশ্রয় খুঁজে নেয়। প্রখর রোদের রুক্ষতার সময় এই গাছই পুরুষকে ছায়া দেয়। সব মেয়ের মনেই এমন এক ভালোবাসার গাছ লুকিয়ে আছে, জানো তো? কোনো কোনো পুরুষ তার কদর করতে জানে, আর কেউ কেউ জানে না। তুমি অবশ্যই ওর সঙ্গে দেখা করো দাদু ভাই, দেখো সব ভালো হবে। এই, অনেকক্ষণ বসে আছিস নাকি? হ্যাঁ, আর বলিস না, লাইব্রেরি থেকে ফিরতে এত দেরি হয়ে গেল না। সরি, ভেরি সরি, আমার জন্য তোকে এতক্ষণ অপেক্ষা করতে হলো। এক নিঃশ্বাসে কথাগুলো বলতে বলতে গঙ্গার ঘাটের অপেক্ষাকৃত পরিচ্ছন্ন একটি সিঁড়িতে শতদ্রুর পাশে বসে পড়ল মীরা। নিজের হৃদস্পন্দন যে দ্রুত থেকে দ্রুততর হচ্ছে এটা শতদ্রু অনুভব করতে পারল। মনে মনে ভাবল, তার জন্য 1.5 বছর অপেক্ষা করে আছে সে, সেখানে এই মিনিট 15 অপেক্ষা কি আর এমন? মুখে অবশ্য বলল, আরে না না, ঠিক আছে, অপেক্ষা করিনি বেশিক্ষণ। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, তুই ঠিক সময়ে এসেছিস। তাই বুঝি? তুই অপেক্ষা করিসনি আমার জন্য? আমার দিকে তাকিয়ে বল। মীরার কথা শুনে শতদ্রু এই প্রথমবার সোজাসুজি তাকালো মীরার দিকে। তাকাতেই যেন চমকে উঠল সে। মীরার এক দৃষ্টে চেয়ে আছে তারই মুখের দিকে। কিছুটা যেন শতদ্রুর দিকে সরেও এসেছে মেয়েটা। বল, আমার জন্য অপেক্ষা করিসনি? দিবসের মতো কেবল নিজের মাথাটা ওপর নিচে নাড়ালো শতদ্রু। মীরার মুখে আনন্দের একটা আভাস খেলে গেল যেন। তারপরই কপট রাগের একটা ভাব দেখিয়ে সে বলল, ইডিয়েট, এতদিন বলিসনি কেন? তুই কি ভেবেছিলি আমি তোকে বলবো? অবশ্য আমি তোকে না ডাকলে তোর মনে হয় জীবনেও সাহস হতো না আমায় কিছু বলার। 2 বছর পর কোনো ইঞ্জিনিয়ার বা ডাক্তার দেখে বাবা বিয়ে দিয়ে দিত, আর তুই গিয়ে কনের বন্ধু পরিচয় খেয়ে আসতিস। কিরে, আমি একাই তো বলে যাচ্ছি, তোর কি আদৌ কিছু বলার আছে আমায়? হ্যাঁ, এই শোন, আমি চললাম, তুই থাক বসে। একটু পর সন্ধে হলে যখন মশা ছেকে ধরবে তখন উঠে বাড়ি চলে যাস। হ্যাঁ। মীরা উঠেই যাচ্ছিল শতদ্রুর পাশ থেকে, হঠাৎ হাতে টান পড়তে তার মুখে হালকা একটা হাসি ফুটে ওঠে। কিন্তু গলার স্বর তেমনই গম্ভীর করেই সে বলল, কি হয়েছে? তোর তো কিছুই বলার নেই, তা আমি এখানে বসে কি করবোটা কি? পাশে বস একটু। মীরা পাশে গিয়ে বসতেই এতক্ষণের সকল দ্বিধা ছেড়ে ফেলে মীরার একটা হাত নিজের 2 হাতের মুঠোয় বন্দি করে নিল শতদ্রু। তারপর বলল, মীরা, আমি জানি না ভালোবাসা কি, কিভাবে হয়, কেন হয়, আমি সত্যিই জানি না। তবে আমি যেটা জানি যে আমার শুধু তোকে লাগবে। কেন বলতো? কারণ আমার জীবনে বন্ধু, প্রেমিকা
আর সব শেষে আমার স্ত্রী হিসাবে আমি তোকে ছাড়া কাউকে ভাবতেই পারছি না। মায়ের পর তুই সেই দ্বিতীয় মেয়ে যাকে দেখলে আমার শ্রদ্ধা জাগে। মন খারাপ হলে মায়ের কোলের পাশাপাশি মনে হয় তোর কোলেও মাথা রেখে যদি শুতে পারতাম। মনে হয় তোর জীবনের যাবতীয় কষ্ট, তোর কান্নার সবটুকু যদি ভাগ করে নেওয়ার সুযোগ পেতাম, তাহলে কোনো আক্ষেপ থাকতো না। আমি তোর সঙ্গেই বাঁচতে চাই, তোর জন্য বাঁচতে চাই মীরা। স্থির দৃষ্টিতে শতদ্রুর মুখের দিকে তাকিয়েছিল মীরা। শতদ্রুর কথা শেষ হতেই যেন সম্বিত ফিরল তার। তড়িঘড়ি মুখটা সামনের দিকে ফিরিয়ে নিজের লজ্জা ঢাকা দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো সে। শতদ্রুই আবার কথা বলল। কিছু বললি না তো? তোর মতামতটা জানা। ভালোবাসি। মীরার মাথাটা ধীরে ধীরে নুইয়ে পড়ল শতদ্রুর কাঁধের উপর। মীরার খোলা চুলের সুমিষ্ট ঘ্রাণ শতদ্রুর প্রতিটি স্নায়ুতে যেন শীতল পরশ ছড়িয়ে দিতে লাগল। আশেপাশের সকল কলরব হঠাৎ করে যেন থেমে গিয়েছে কখন। অল্প বয়সী ছেলেমেয়েদের ভিড়, তাদের উচ্চস্বরে বিভিন্ন কথাবার্তা, সবকিছু যেন ক্রমশ ফিকে হয়ে আসছে শতদ্রুর কাছে। তার মনে হতে লাগলো এমন শান্তি সে বহুকাল পায়নি। এতটা ঘনিষ্ঠ হয়ে এভাবে বসে থাকতেও যেন আজ সংকোচ হচ্ছে না কোনো। একান্ত আপন কোনো মানুষ থাকার এই অজানা স্বর্গীয় অনুভূতি শতদ্রুর মনকে আজ কানায় কানায় পূর্ণ করে দিচ্ছে। মীরার কোনো কথাই বলছে না, শুধু শক্ত করে ধরে আছে তার প্রেমিকের একটি হাত। সামনের দিকে তাকালো শতদ্রু। গঙ্গার ওপারে সূর্য অস্ত যেতে শুরু করেছে এতক্ষণে। সেই রক্তাবহ আকাশের সবটুকু রং ধীরে ধীরে রঙিন করে তুলল দুটি মনুষ্য হৃদয়। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার ছিলে কোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে আমার গল্প বলো কাকে। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো। রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে। প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে। আমার রাত জাগা তারা তোমার আকাশ বাড়ি। আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনারি। রহস্য তো সমস্তটাই। কেমন করে মেঘের পাড়ায় জলের বারুদ এমনি জমে, ঝড় এসে তার পাশেই দাঁড়ায়। মধ্যবিত্তের নাগরিক প্রেম থেকে ইতিহাসের পটভূমি, সবকিছু জুড়ে ছিল আজকের এই গল্পটা। আজকের গল্পের চরিত্ররা উৎস থেকে মোহনায় তারা প্রত্যেকেই ভিন্ন। শেষ বেলায় এসেও একটা সুন্দর বেলা শুরুর আভাস দিয়ে গেল তারা। এতক্ষণ শুনছিলেন সৌরিমা ঘোষের কাহিনী বেলা শুরু। শতদ্রুর চরিত্রে দেবনীল, মীরার চরিত্রে আমি বর্ণিশা। গল্প পাঠে ছিল ব্রতদীপ। অরুণেন্দ্র সেন অর্থাৎ ছোট দাদুর চরিত্রে নীল, মল্লিকা দেবীর চরিত্রে মধুরা, সৃজার চরিত্রে অধ্যায়, নির্মলের চরিত্রে রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহা এবং অরিত্রর চরিত্রে নীল। এছাড়া প্রচার অঙ্কনে শায়রি,
ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে দেবনীল এবং বিশেষ সহযোগিতায় পৌলমী। লেখিকার জন্য রইল অডিও হাট থেকে অনেক অনেক ভালোবাসা। আর এখন আমরা ইট পেতে বসে আছি তার ফিডব্যাকের জন্য। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।